নতুন বউকে ঘরভর্তি মানুষের সামনে চেঁচিয়ে রসমালাই চাইতে দেখে রীতিমতো অবাক অতিথিরা। কেউ কেউ মুখ ঢেকে হাসছে, বর মুখ অন্যদিকে ফিরিয়ে রেখেছে। লজ্জা না অস্বস্তিতে বলা যাচ্ছে না। কাকি শাশুড়ি বললেন, রসমালাই পরে খাস, আগে একটু মিষ্টি খেয়ে নে। নেকাবের আড়ালে গোল গোল নিষ্পাপ চোখে তাকিয়ে বলল, মিষ্টি খেলে বমি আসে তো, আমি রসমালাই খাবো। রসমালাই বুঝি মিষ্টি না? মিষ্টি, কিন্তু আমি খেতে পারি। হতিন, এত কথা কস কেন? যা দিশি চুপচাপ গিল, ধমকে বললেন বরের নানু। তুমি চুপ করো বুড়ি। বৃদ্ধা চোখ পাকালেন। থোড়ি ভয় পায় সে, জেদ ধরে বসে রইল রসমালাই না দিলে খাবে না। পাশে বসা বর দু আঙুলে কপাল ঘষছে, গলা খাকিয়ে তার কানের কাছে এসে ফিসফিস করে বলল, আপাতত মিষ্টি খা, পরে রসমালাই এনে দিব। বমি আসে তো। আসবে না, একটু খা। বাধ্য মেয়ের মতো মাথা নাড়ল সে। কাকি শাশুড়ি চামচে করে সামান্য মিষ্টি দিলেন মুখে। সত্যি সত্যি বমি এসে গেল বোধহয়। মুখ পাশে ফিরিয়ে ওয়াক করে উচ্ছিষ্টটুকু ফেলে দিল। সাথে সাথে বর লাফিয়ে পাশ থেকে উঠে গেল। বিরক্তি নিয়ে তাকালো কোণের দিকে। নানু বললেন, থাম তরা, আর খাওয়ান লাগবো না। পরপর ডাকলেন, দিশা, ওরে ঘরে নিয়ে যা। দিশা নতুন বউকে ধরে তুলল। যেই ঘরে নিয়ে যাবে, প্রতিবেশী একজন মহিলা বললেন, বউয়ের মুখ তো দেখলাম না, না দেখিয়েই নিয়ে যাচ্ছ যে? নতুন বউয়ের পরনের সুন্নতি বোরকার পা থেকে মাথা পর্যন্ত পর্যবেক্ষণ করতে করতে বললেন, চোখের কালো মার্বেলের মতো বড় বড় মণি ছাড়া শরীরের একটা চামড়াও দেখা যাচ্ছে না। মুখ দেখাবেন কিনা তার অনুমতি চাইতে নানু বরের দিকে তাকালেন, যিনি সদ্য বিবাহিত স্ত্রীর দিকে তাকিয়ে জিভ দিয়ে গাল খোঁচাচ্ছে। হাত দুটো পায়জামার পকেটে, টান টান বুক, প্রতিটি নিঃশ্বাসের সাথে অজানা কারণে কাঁপছে। নানু তার পাশে গিয়ে দাঁড়ালেন, বাহুতে খোঁচা দিয়ে জিজ্ঞেস করলেন, বউয়ের মুখ দেখাম? না, বউ দেখেছে না, মুখ দেখা লাগবে না। দিশা, তুই রুমে নিয়ে যা ওকে। অমন কর কেন যুবরাজ, এখানে তো সবাই মহিলা, দেখালে কি হয়? প্রতিবেশী মহিলা বললেন, না, মুখ দেখানো যাবে না। দাওয়াত খেতে এসেছেন, হলে সাবধানে বাড়ি ফিরে যান, অনেক রাত হয়ে গেছে। অপমানী মহিলার মুখ চুপসে গেল। তার জানা মতে ছেলেটি বরাবরই ভদ্র, তবে এই মেয়ের কথা উঠলে কেমন অভদ্র হয়ে যায়। বরের আচরণে কেউ প্রশ্ন পুনরাবৃত্তি করার সাহস করল না। সকলে চলে গেল ধীরে ধীরে। যুবরাজ তার নানুর দিকে ঘুরে দাঁড়াল, মুখের ভাব ঠান্ডা। পুরুষালী ভারিক্কি কণ্ঠে বলল, এবার নিশ্চয় শান্তি পেয়েছ তোমার পাগল নাতনিকে আমার গলায় ঝুলিয়ে? বৃদ্ধার চোখ বড়সড় হয়ে গেল। তৎক্ষণাৎ পায়ের দিকে তাকালেন। ইস, জুতোটা পায়ে নেই, না হলে এক্ষুনি মুখে ছুঁড়ে মারতেন। বাচ্চা মেয়েটাকে মায়ের আঁচলের নিচে থাকার বয়সে গুন্ডামি করে নিজের সাথে সংসার করতে ধরে নিয়ে এসেছে, এখন বলছে তিনি নাকি গলায় ঝুলিয়ে দিয়েছেন। বৃদ্ধা সামনে তাকিয়ে দেখলেন যুবরাজ আর তার সামনে নেই, পাশ কাটিয়ে কোথাও চলে গেল। বৃদ্ধা তার যাওয়ার দিকে তাকিয়ে রইল। হঠাৎ তার মুখে হাসি ফুটে উঠল। দোয়া করার মতো দু হাত তুলে বললেন, আমার কলিজাগুলারে তুমি সুখী কইরো মাবুদ। পরিচয় পর্ব। হুরাইন মুন্তাসিরা চারু, 17 বছর বয়সী, ইন্টার প্রথম বর্ষের ছাত্রী। মা সামিয়া সুলতানা, বাবা আতিক হুসেন। চারুর বয়স 17 হলেও বোধবুদ্ধি 6-7 বছরের বাচ্চাদের মতো। মানসিকভাবে কিছুটা অসুস্থ, জন্ম থেকেই সে এমন নয়। এক দুর্ঘটনার কবলে পড়ে আজ তার এই অবস্থা। মা বাবার একমাত্র মেয়ে, সকলের ভীষণ আদরের। তার অসুস্থতাকে কেউ কখনো তার দুর্বলতা ভাবেনি। যুবরাজ ইবনে সুলাইমান, 30 বছর বয়সী, কলেজ অধ্যাপক। পরিবার বলতে ছোট বোন দিশা আর নানু রিমা বেগম ছাড়া আর কেউ নেই। গাড়ি দুর্ঘটনায় তার বাবা মা পরলোক গমন করেন। চারুও তাদের সেই যাত্রার সাথী ছিল, তবে ভাগ্যের জোরে তারা চলে গেলেও সে কোনো মতে বেঁচে যায়। যুবরাজ এবং চারুর মা তারা আপন বোন। তার মা বাবা চারুকে যেমন ভালোবাসত, চারুর মা বাবাও তাকে ততটাই ভালোবাসে। শুধু তার মোস্তানি স্বভাবের কারণে আতিক হুসেন তা প্রকাশ করেন না। সব ক্ষেত্রে মোস্তানি করে না, শুধু চারুর বেলায় যা একটু মোস্তানি করে, যার জন্য তার অনুভূতির বহিঃপ্রকাশ। বিষয়টা যখন তুমি, বড্ড বেপরোয়া আমি। পরিচয় পর্ব সমাপ্ত। রিমা বেগমের পেছনে মিষ্টির প্লেট নিয়ে দাঁড়িয়েছিলেন যুবরাজের কাকি মনোয়ারা বেগম। তার সামনে গিয়ে দাঁড়ালো যুবরাজ। সান্ত্বনাদায়ক কণ্ঠে মনোয়ারা বেগমকে জিজ্ঞেস করল, কাকার কোনো খবর পেয়েছ? মনোয়ারা বেগমের হাসি হাসি মুখটা মলিন হয়ে গেল। ব্যথার ছাপ ফুটে উঠল সর্ব অবয়বে। 5 বছর ধরে নিখোঁজ স্বামীর কথা মনে পড়লে হৃদয়টা ছিঁড়ে আসে। কেমন আছে লোকটা? কোথায় আছে? বেঁচে আছে তো? মনোয়ারা বেগমের মলিন মুখ দেখে আর কিছু জিজ্ঞেস করল না যুবরাজ। কাঁধে হাত রেখে অস্বস্ত করে বলল, চিন্তা করো না, শীঘ্রই ফিরে আসবে। মনোয়ারা বেগম মাথা নাড়লেন। যুবরাজ চলে গেল পাশ কাটিয়ে। ঠোঁটের কোণে ধূর্ত হাসি,
রহস্যের ঘন ঘটা সেই হাসিতে। রাতের ঠাঙ্গা পরিবেশ, চারিপাশে হালকা কুয়াশা। বছরের শেষ মাস, তাই পরিবেশ কিছুটা মলিন রূপে ধরা দিয়েছে। বাড়ির ছাদে যুবরাজ তার বন্ধুদের বিয়ে উপলক্ষে ট্রিট দিয়েছে, তাই তারা বারবিকিউ পার্টি করছে। যুবরাজকে দেখামাত্র এক এক করে তাকে জড়িয়ে ধরে অভিনন্দন জানালো। এদিকে বাইরে ঠান্ডা পড়লেও ঘেমে একাকার চারু। একে বিয়ের শাড়ি পরা, তার উপর বোরকা। গরমে জান যায় যায় অবস্থা। অস্থিরতায় হাঁসফাঁস করছে। দিশা বোরকা খুলতে সাহায্য করছে তাকে। চারু বিভ্রান্তি নিয়ে প্রশ্ন করল দিশাকে, আচ্ছা আপু, আমি এত সুন্দর করে বউ সেজেছি, দুষ্টু ভাইয়া আমাকে বোরকা পরাতে কেন বলল? আমি তো একটা ছবিও তুলতে পারিনি বান্ধবীদের সাথে। ভাইয়া চায় না তার জিনিস অন্য কেউ দেখুক। চারুর ভ্রু কুঁচকে গেল। তার জিনিস বলতে? সে নিজের দিকে তাকালো। বিয়ের শাড়িটা দেখে মনে পড়ল, এটা তো তারা দিয়েছে, তাহলে এটাই তার জিনিস। এত হিংসুটে কেন ভাইয়া? তার দেয়া শাড়িটা কেউ দেখলে কি ক্ষয় হয়ে যাবে? কই, মা ঈদে যেই ড্রেস কিনে দেয়, ঈদের আগেও তো সেই ড্রেস কাউকে দেখালে কোনো ক্ষতি হয় না। দিশা দেখলে চারু কিভাবে শাড়ির দিকে তাকিয়ে আছে। তার বোকা বোকা চাহনি দেখে না হাসতে পারল না। ভাইয়া আসুক, তারপর যত প্রশ্ন তাকেই জিজ্ঞেস করিস। রাত বাড়ার সাথে সাথে আবহাওয়া আরও ঠান্ডা হচ্ছে। ছাদে আগুন জ্বালিয়ে যুবরাজ আর তার বন্ধুরা গোল করে বসে আছে। এলোমেলো বিষয় নিয়ে আড্ডা দিচ্ছে। হাত ঘড়ির দিকে তাকালো যুবরাজ, দেখল 11:30 বেজে গেছে। রুমে ফিরে যাওয়ার জন্য মনটা ছটফট করছে। ওয়ান টাইম প্লেটে কিছু বারবিকিউ নিয়ে দাঁড়িয়ে গেল চারুর জন্য। আলী ঠাট্টা করে বলল, কি মামা, ঘরে যাওয়ার জন্য দেখি তোর সইছে? যুবরাজ কিছু না বলে তার পশ্চাৎদেশে লাথি মারল। চলে যাওয়ার জন্য ঘুরে দাঁড়াতেই হৃদয় তার পথ আটকাল। পকেট থেকে কিছু বের করে সোজা তার পকেটে ঢুকিয়ে দিল। সব ভালোবাসা এক রাতে বর্ষণের চেষ্টা করিস না মামা, সে একটা ছোট্ট ফুল, এক রাতে দুমড়ে মুচড়ে দিস না। যুবরাজ হৃদয়কে পেছনে ফেলে কিছুটা এগিয়ে গেল। কনুই মেরে হৃদয়কে আলীর উপরে ফেলে দিল। বাদবাকি সবাই হেসে গড়াগড়ি খাচ্ছে। যুবরাজ কিছু না বলেই চলে গেল। আজ রাতের প্রতিটি সেকেন্ড তার কাছে মহামূল্যবান, তাই এদের সাথে না লাগাই ভালো। খাবারের প্লেট হাতে বন্ধ দরজার সামনে দাঁড়িয়ে আছে যুবরাজ। হার্ট সাধারণের থেকে দ্রুত বিট করছে। বিয়ের সাজে এখনও দেখেনি চারুকে। বিদায়ের সময় তাদের দেখা, তখন সুন্নতি বোরকায় আবৃত মেয়েটি। বিয়ের শাড়িসহ বোরকাটাও বেশ শখ করে কেনা। বলতে গেলে প্রিয়তমার সাথে সংযুক্ত প্রতিটি জিনিসই তার শখের। লাল শাড়িতে কেমন দেখতে হবে তাকে? কল্পনায় হাজারো বার ছোট্ট ফুলকে সাজিয়েছে, তবে বাস্তবে দেখবে ভেবেই হৃৎস্পন্দন মিস হয়ে যাচ্ছে। দরজার হাতলে হাত রেখে ঠেলে খুলে দিল। মোমের লালচে আলোতে ফুলসজ্জিত বিছানার মাঝখানে ছোট্ট একটা অবয়বকে গোলাপ হাতে দেখা যাচ্ছে। যুবরাজের মনে হলো কেউ তার দম বন্ধ করে ফেলেছে। ধীরস্থিরে ভেতরে ঢুকে দরজা আটকে দিল। চারু এখনো খেয়াল করেনি রুমে যে কেউ এসেছে। নাইট স্ট্যান্ডে খাবারের প্লেটটা রাখল যুবরাজ। চারুর মুখোমুখি বসল। চিবুকের নিচে এক আঙুল রেখে মুখ তুলে ধরল। অস্থিরতার একটা শ্বাস বেরিয়ে এলো বুক চিরে। ঠোঁট দুটো আলাদা হয়ে গেল। নাইট স্ট্যান্ডের উপরে বসুন্ধরা টিস্যুর একটি বক্স। সেখান থেকে টিস্যু নিয়ে চারুর নাক থেকে বহমান রক্তের সূক্ষ্ম দাগ মুছে দিল। টিস্যুর দিকে তাকালো চারু। উৎফুল্ল মুখটা খানিকের জন্য মলিন হয়ে গেল। এক বুক আশা নিয়ে যুবরাজকে প্রশ্ন করল, আমি সুস্থ হয়ে যাব তো?